এই এনকাউন্টার এবং বুলডোজারগিরি করতে গিয়ে আমাদের কি জানি নাম ওর যোগী আদিত্যনাথ যথেষ্ট সমস্যায় পড়েছিলেন এবং দ্যাটের এবারে কারণ কলকাতা পুলিশের সমস্যা হচ্ছে যে পুলিশ দুটো মেরুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একটা মেরু হচ্ছে নিষ্ক্রিয় আর একটা মেরু হচ্ছে তেজস্ক্রিয়। হয় রাত্রির বেলা নিশুতি রাতে ওকে কি ভূতের ভয় দেখাতে নিয়ে গেছিল ক্রাইম সিনে। তো করার একটা উপায় হচ্ছে যথার্থ অ্যাসেসমেন্ট ইকুয়াল টু ক্রিটিসিজম করতেই হবে। এইখানেই চ্যালেঞ্জ করে বলছি যে ওই মানে সিনিয়র সাংবাদিক বলছেন গিরগিটি তত্ত্বের কথা, কিন্তু বিজেপি যা পারফরমেন্স দেখিয়েছে, যেভাবে দলগুলো ভেঙেছে, তাহলে গিরগিটির তো মানে কি বলবো, গিরগিটি তৈরি করার ট্রেন্ড স্কুল তো প্রশ্নটা আবার আমাদের বুঝতে হবে, সেটাই ডিবেট। হ্যাঁ, জাত মাহমুদের কথার মধ্যে তো সে নির্ভীকভাবে বললো, তুমি এই কথা কোনো সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছ যেগুলো, কিন্তু এই যে ধরো গুন্ডা দমন আইন, তারপরে সেই সংগ্রামী ভাতা, তারপর সেই রেড রোড বন্ধ করা 7 দিনের জন্যে, তো এই ধরনের যে সোশ্যাল সমালোচনাগুলো এগুলো বলার জায়গা আজকে কোথায়? এটা কি বিধানসভায় বলা হবে? আমার তো মনে হয় না বিধানসভায় বলা হবে। একদিকে যদি আমরা জাজ আহমেদকে দেখি, তিনি একভাবে, আমি যদি ভুল বলি আমায় সংশোধন করে দেবেন, তিনি একভাবে 18 ব্রুমিয়ারের কথা তুলে ধরছেন, গণতন্ত্রের ভেতর দিয়ে কীভাবে ফ্যাসিজম আসে সেই জায়গাটা তুলে ধরছেন। অন্যদিকে সম্মাননীয় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় একভাবে বলে দিয়েছেন যে আর্দালিরা সরকার চালালে এর থেকে ভালো হতো, হ্যান হতো, ত্যান হতো, সবটাই এর একটা মজা। এটা একটা ক্লাস বায়াস নয়? दिल नाउमीद तो नहीं, नाकाम ही तो है सो है, লম্বি হ্যায় গম কি শাম ফির ভি শামই তো হ্যায়। অর্থাৎ ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে তবু আলো জ্বলে, এবং সেই আলো জ্বালানোর ক্ষেত্রে বিতর্কের একটা বড় ভূমিকা থাকে। এবং এবছরের সিডিসি ডিবেটে কুণাল সরকার, সিডিসি ডিবেট এবং আরও অনন্ত গল্প নিয়ে আমরা একটা লম্বা কথার সাফারমালায় যাব। আপনাকে প্রথমেই স্বাগতম। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। প্রথম যে প্রশ্নটা করি, একটা সিডিসিতে তারপরে যাব। এই যে একটা পশ্চিমবঙ্গে এখন একটা এনকাউন্টার রাজের সংস্কৃতি চলে আসে, ঢিসুম হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, এই ব্যাপারটাকে আপনি কি বলছেন? এটা কি ইউপি 2.2? দেখো, একেবারে আপেক্ষিকভাবে হয়তো মানে ইমিডিয়েট পার্সপেক্টিভে বলতে গেলে এটাকে ইউপি 2.0 বা 2.2 না মনে করাটা একটু অস্বাভাবিক। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে যেটুকু পলিটিক্যাল প্রজ্ঞা বা জ্ঞান আমাদের সাধারণ মানুষের আছে, তার মধ্যে কিন্তু এই যে তোমার এনকাউন্টার এবং কী জানি বলে ওটাকে বুলডোজার, এই এনকাউন্টার এবং বুলডোজারগিরি করতে গিয়ে আমাদের কি জানি নাম ওর যোগী আদিত্যনাথ যথেষ্ট সমস্যায় পড়েছিলেন এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে কারণে লোকসভায় প্রায় ভরাডুবি হয়েছিল ইউপিতে বিজেপির, অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন রিজন যে কারণে বিজেপি ন্যাশনাল ইলেকশনসে লোকসভায় তারা মেজরিটি পেল না। তো কথাটা হলো যে হ্যাঁ, একটা প্রবণতা থাকতে পারে, এটাকে ইংরেজিতে বলে শুটিং ফ্রম দ্য হিপ। এটা নিয়ে আমি আজকে বলেওছি আমার নিজের চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়াতে, এবং এটা আমার কাছে একটা মানে একেবারে, কারণ কলকাতা পুলিশের সমস্যা হচ্ছে যে পুলিশ দুটো মেরুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একটা মেরু হচ্ছে নিষ্ক্রিয় আর একটা মেরু হচ্ছে তেজস্ক্রিয়। হয় রাত্রির বেলা নিশুতি রাতে ওকে কি ভূতের ভয় দেখাতে নিয়ে গেছিল ক্রাইম সিনে। কোনো রকম ইলুমিনেশন, কোনো রকম লাইট, কোনো রকম বডি ক্যামেরা, কোনো কিছু ছাড়া একটা লোককে নিয়ে গেল, যে লোকটাকে দেখে মনে হয় যে যেন সে একটা আদমাতার লোক ঘুরে বেড়াচ্ছে, প্যাঙাটে টাইপের, একটা জীর্ণ শীর্ণ চেহারা, সে হঠাৎ একটা পুলিশের রিভলভার নিয়ে। গল্পটাও ঠিক ভালো করে তারা করেনি। সুতরাং ক্যালকাটা পুলিশ কখনো তারা নিষ্ক্রিয়, কখনো তারা তেজস্ক্রিয়, কিন্তু তাদের থাকতে হবে সক্রিয়। তার কাছে একটা মেয়ে হারিয়ে গেছে, বাড়ি ফেরেনি, কমপ্লেন এসছে, সেই কমপ্লেন নিয়ে সে 10-11 ঘন্টা নাকে তেল নিয়ে ঘুমিয়ে রইল। এইটা একটা এক্সট্রিম। আর একটা এক্সট্রিম হয়েছে রাত্রির অন্ধকারে নিয়ে গিয়ে গুলি করে খুলি উড়িয়ে দিল। এটা ভূতের গল্প। সুতরাং হ্যাঁ, এইটা তো একটা মধ্যযুগীয় ব্যবস্থার মধ্যে ফিরে যাওয়া। এখন এই কথাটা কিন্তু সঠিক, এর একটা প্যারালাল জাস্টিফিকেশন আছে। পৃথিবীর যে জায়গায় যে দেশে তুমি দেখবে, এটা ট্রু যে ইফ ইউ লুক অ্যাট দ্য লোয়েস্ট রেপ রেটস অ্যান্ড দ্য লোয়েস্ট ক্রাইম এগেনস্ট উমেন রেটস,
তারা কিন্তু সমস্ত নির্দয় কর্কশ টোটালিটেরিয়ান সোসাইটিস। অর্থাৎ মুসলিম দেশ হলে তুমি শরিয়া ল বলবে, নন মুসলিম দেশ হলে তুমি বলবে এরা টোটালি অটোক্র্যাটিক। আবার এরও আবার একটা টক্সিক এফেক্ট আছে। এর টক্সিক এফেক্টটা মেনলি হলো এই কিছু বছর আগে সব দেশের মৃত্যুদণ্ড দেওয়া হয় না, সেসব দেশেতে এই অপরাধের সংখ্যা অত্যন্ত কম, যেমন সৌদি আরব এবং সুইডেনকে যদি আমরা তুলনা করি। না, আমি তোমাকে যে অন্য কথাটা বলছিলাম, এই যে এনকাউন্টার বাজির একটা যে একটা বিষক্রিয়া, এই বিষক্রিয়াটা কিছু জাস্ট কয়েক বছর আগে ফিলিপিন্সে ঘটে গেছে। রদ্রিগো দুতের্তে বলে একটা লোক ছিল, সে ওখানে ওয়ার এগেনস্ট ড্রাগস করতে গিয়ে সবাই হাতে বন্দুক তুলে নিয়ে যাকে যেখানে পাচ্ছে গুলি করছে। কয়েক মাসের মধ্যে 30,000 না 40,000 লোক জাস্ট এনকাউন্টারে মারা গেছিল। সুতরাং আমাদের মতো এইরকম একটা দপ করে জ্বলে ওঠা পোলারাইজ সোসাইটিতে, যেখানে ক্রাইম আছে, রিলিজিয়াস পোলারাইজেশন আছে, পলিটিক্যাল স্ট্রাগল আছে, সেখানে এই জিনিসটা হচ্ছে কেরোসিন তেলে দেশলাই কাঠি ফেলার মতো। ইউ শুড নট ডু ইট। হয়তো আমাদের রক্ত গরম হলে মনে হয় এই হয়েছে, এক্ষুনি তার শাস্তি হোক। এই করতে গিয়ে ধনঞ্জয়ের ফাঁসি হলো। ধনঞ্জয়ের ফাঁসি তো কয়েক মিনিটের এনকাউন্টারে হয়নি। এখন 80% লোকের ধারণা তার এন্টায়ার সার্কামস্ট্যান্সিয়াল কেস যেটা বিল্ড করা হয়েছিল দ্যাট ওয়াজ রং। তাহলে আমাদের প্রায়োরিটিটা কোথায় হবে? ঠিক সময়ে তারা কাজটা করুক। একটা পুলিশ সেই এফআইআর নিক, সেই এফআইআরের মান্যতা দিক, সেই এফআইআরটাকে মেনে নিয়ে তারা প্রথম 2-4 ঘন্টার মধ্যে তন্ন করে খুঁজে ওইটুকু একটা এরিয়ার মধ্যে লোকটাকে বার করুক। সেই 12 ঘন্টা আমি যে দিবানিদ্রা দিলাম, তারপরে একদিকে মব লিঞ্চিং হচ্ছে, একদিকে এনকাউন্টার হচ্ছে, একদিকে এর মধ্যে ঘোলা জলে মাছ ধরতে লোকে সমস্ত ধর্মীয় মরুকরণ নিয়ে নেমে পড়ছে। সুতরাং এইটা একটা দিজ আর দ্য সাইনস অফ অ্যান আন্ডার ডেভেলপড নন ইন্টেলিজেন্ট সোসাইটি। অসাধারণ জায়গায় আমরা গেলাম এবং এখানেই সেই প্রশ্নটা আসবে যে তুমি কেমন করে গান করো হে গুণী। আপনার সেই হিউমারটা যদি বাংলা সাহিত্যে, বা আমি এটাকে বাংলা সাহিত্যের কন্টিনিউয়েশনই বলবো, এই আমরা যে কথাগুলো বলি, বাংলার যদি ভিজুয়াল সাহিত্য হিসেবে ব্যাপারটাকে ধরি, সেখানে দেখব একটা অসাধারণ মুস্তাফা আলীর মতো আপনি অদ্ভুত টাইমিংটা, হিউমারের থেকেও টাইমিংটা অসাধারণ। যে আমি তোমাদের এই যে ডিম খাওয়ালাম, স্যান্ডউইচ খাওয়ালাম, কেন জানো? যে ডিমের প্রোটিনটা চামড়ার ভেতর দিয়ে যায় না। এটা কি একটা অসাধারণ ওরাল স্টোরি টেলিং? না, এটা দেখো, মানুষ তো দুঃখের দিনেও তো হাসার চেষ্টা করে। এখন দুঃখ হয় যখন তুমি দেখবে যে হঠাৎ তুমি না, আমি খুব একটা চিন্তা ভাবনা করি, ট্রাই টু থিঙ্ক, এবং it is on the spur of the moment, it is on the spur of the situation. এখন সেই দিন আমরা যে বিতর্কটা করলাম, এখন বিতর্ক, আলাপ আলোচনা, গল্প, একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যদি সোসাইটির মধ্যে থেকে না আসবে, এই 2026 অগাস্টে বসে তুমি কোথায় আছো? 294 জনের আমাদের যে অ্যাসেম্বলি, তার মধ্যে তো রুলিং পার্টির সংখ্যা প্রায় 295। হ্যাঁ, তো এই 294-এর মধ্যে যদি 295 রুলিং পার্টির সংখ্যা হয়, আর যেখানেই হোক, অন আ মোর সিরিয়াস নোট, কটা বোধহয় যে এখন অ্যাকচুয়াল অপোজিশন তো ডাবল ডিজিটেও নেই এখন। হ্যাঁ, আমি তো এই ডিবেটের জন্য ভেবেছিলাম যে তৃণমূলের কাউকে বলবো, তারপরে গিয়ে দেখলাম 3টে লোককে বলতে হবে, যাদের 2.5 মিনিট 3 মিনিট করে বলার সময় দিতে হবে। তো দ্যাট ইজ নট পসিবল। এনিওয়ে, তাহলে যে কোনো, এবং দেখো, আমরা এই যে তৃণমূলের আপদ বিদায় করলাম, তৃণমূলের আপদ বিদায় করার মধ্যে মানুষ তো কিছু, তুমি রাইট উইং প্রো হিন্দুত্ববাদী হও না হও, মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে চাইছে, মানুষ তার শিক্ষা দীক্ষা চাইছে, তার একটা স্বাস্থ্য ব্যবস্থা চাইছে, তার একটা আবাসন চাইছে। এই যে একটা হতদরিদ্র অবস্থা পশ্চিমবঙ্গের, সেখান থেকে সে একটা উন্নতি দেখতে চাইছে। তাহলে এই যে পরিস্থিতিটার মধ্যে আমরা আছি, এই পরিস্থিতির মধ্যে তো সমানে একটা সরকারের হাতকে যদি শক্ত করতে হয়, সেই সরকারের হাতকে শক্ত করার একটা উপায় হচ্ছে যথার্থ অ্যাসেসমেন্ট ইকুয়াল টু ক্রিটিসিজম করতেই হবে।
এইখানেই মারাত্মক যে এই কাজটা হয়নি বলেই তো, এই কাজটা হয়নি বা হতে দেওয়া হয়নি বলেই এই যে তৃণমূলের মধ্যে মার্জনা করবেন বলতে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নিকট সার্কেলের মধ্যে এই যে একটা আনএডুকেটেড প্যাথোলজিক্যাল মেগালোমেনিয়া কখন আসে? শিক্ষার অভাব থেকে আসে। আমি চারিপাশটাকে দেখলামই না, চারিপাশটাকে বুঝলামই না। আমার চাইতে কেউ ভালো হতে পারে, আমার চাইতে এই ডোমেনে কেউ ঠিক হতে পারে। একটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গে বলছে, এই যে রিসেন্টলি দেখছো রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। কেন ঝড় বয়ে যাচ্ছে? তারা এক একজন প্রণম্য সাধু সন্ত ব্যক্তি সংসার ত্যাগ করে, সব কিছুর মায়া ত্যাগ করে সেলফলেসলি তারা সোসাইটিকে সার্ভ করছেন। কিন্তু সেই আদর্শটা সাংঘাতিক মহৎ, তার মানে এই নয় যে কেউ সাংঘাতিক ভালো এডুকেশন ম্যানেজ করতে পারে। প্রফেশনাল কম্পিটেন্স আলাদা জিনিস। তার মানে এই নয় যে কেউ খুব ভালো হসপিটাল ম্যানেজ করতে পারে। আমি একজন সাধু সন্ত হতে পারি, তার মানে আমি যে একটা খুব বিচক্ষণ পেশাদার লোক, ওয়ান ডাজ নট ফলো ফ্রম দি আদার। তারা তো পেশাদার হলে পেশাদারই হতেন, সাধু সন্ত তো হতেন না। তাহলে তারা যদি তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের সেট আপটাকে সুপারভাইজ করেন এবং নাট বল্টুগুলো গভর্ন করতে অন্য লোককে দেন, তাহলে জায়গায় জায়গায় হয়তো তাদের ম্যানেজমেন্টটা বেটার হবে। বিশেষ করে আমি সংক্ষিপ্ত 2-2.5 বছর ওদের হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলাম। টোটাল ল্যাক অফ প্রফেশনালিজম হসপিটালের মধ্যে। এখানে একটা আপনি মেগালোম্যানিয়াসিটির কথা বললেন। আচ্ছা, ধরুন একটা ডিবেট হচ্ছিল, পরিবর্তন উচ্ছ্বাস না হতাশায় প্রবর্তিত হবে। সেখানে যারা বলছে আমাদের সরকার 50 বছর থাকবে, জন্ম যখন হিন্দুকুলে ভোট দাও পদ্ম ফুলে, এটা হতো একটা মেগালোম্যানিয়া। না, এটা দেখো, এটা মানুষের আশা করতে বাধা কোথায় আছে? ভারত আর্জেন্টিনার সঙ্গে ফুটবল খেললেও মাঠে নেমলে ভাববে আমি জিততে পারি। তো সেটার মধ্যে দেখো, দের ইজ নো ক্রাইম ইন অ্যাসপায়ারিং। যে বিজয়ী সে সবসময় বুঝেছে এটা আমারই সময়। এই যে বারবার ধরো রোমান এম্পায়ার এবং তোমার এরা বারবার অটোমান এম্পায়ার, নিজের মধ্যে বাইজেন্টাইনস অটোম্যানরা যুদ্ধ করেছে, বারবার যুদ্ধ হতো। একবারে যে যখন জিতছে সে মনে করছে আমি 1000 বছর ধরে আছি, অথচ নেই, কয়েকশো বছর কাটতে না কাটতে উল্টে পড়ে গেল। সুতরাং দিস ইজ এ হিস্টোরিক্যাল অ্যাসপিরেশন। সেটা থাকার মধ্যে মনে হবে অবাস্তবিক। এখন তোমার অবাস্তবিক মনে হচ্ছে কেন? তুমি গায়ে সেই জামাটা দিয়ে বসে নেই বলে। এখন তুমি যদি একটা খুব সাংঘাতিক কট্টরপন্থী RSS-পন্থী বিজেপিপন্থী লোক হতে, তুমি বলতে কেয়া বাত নিশ্চয়ই, আরে ও 100 বছর বলেছে, আমি তো মনে করছি 200 বছর থাকবে। সো দ্যাট ইজ, এখন তার ডিবেটের কোনো সম্পর্ক নেই। না, ডিবেটের সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সেখানেই তো, এবং তারই তো তুমি দেখলে ডিবেটের মধ্যে তার একটা পরিমার্জনা বা তার একটা সমালোচনা হলো। সেটাই তো ডিবেট। তার একটা কাউন্টার ওপিনিয়ন এলো। হ্যাঁ, যে আমাদের সুমনদা পরিষ্কার নিজের ভঙ্গিমায় বললেন যে এগুলো ডিলিউশনাল স্টেট, এর মধ্যে থেকো না, কাজকর্ম করো, আবার 1 বছর পরে আমরা দেখব। এখন তুমি যে জায়গায় আছি, সেখানে আজকে সিডিসি ডিবেট করলো কি করলো না অন্য কথা, ভয়ের জায়গাটা কোথায়? না, আজকে টেলিভিশন মিডিয়াতে ব্যালেন্স কথাবার্তা হচ্ছে, ডিজিটাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে, কিন্তু ডিজিটাল মিডিয়ার মেন হচ্ছে কি, তারা সবাই কেউ না কারো পকেটে ক্যাঙ্গারুর মতো ঘুরে বেড়াচ্ছে, ক্যাঙ্গারুর বাচ্চার মতো ঘুরে বেড়াচ্ছে। এভরিবডি ইজ সাবস্ক্রাইব টু ওয়ান ভিশন। সুতরাং যদি আমাদের এপক্ষ ওপক্ষ দুপক্ষের কথা শুনে একটা ভালো মন্দের সেন্স কোথাও আসতে হয়, সেটা আমাদের কমিউনিটির মধ্যে আসতে হবে। আজকে এই ধরনের বিতর্কগুলো কি? এগুলো হচ্ছে একটা সমাজ, একটা সাধারণ মানুষের গোষ্ঠী, তারা নিজেদের কথা এবং নিজেরা যেগুলো শুনতে চাইছে, তারা ডান বাম মাঝখানে অতি বাম অতি ডান যারা আছে, প্রত্যেকের বক্তব্যটা তারা শুনছে। আর ইউ সি, যখন খানিকটা ওই ডিবেটটা দেখানো হয়েছিল একটা হলে নয়, ডিবেটটা দেখানো হয়েছিল 3টে হলে, তিনটে হল ভর্তি হয়ে ডিবেটটা দেখানো হয়েছে। এটা বামপন্থীরা কেন করে না আমি বুঝতে পারি না।
তিনটে হল, আমরা একটা হলে ডিবেট করছি 200-250 লোকের, পাশের হলে টিভি দেওয়া হলো, সেখানে 150 লোক ভরে গেল, তারপরে মেন আরেকটা হলে চলে গেল, সেখানে ওয়ে অফ কমিউনিকেশনটা এই বছরও হলো না, কোনো বছর কি হবে? টু ওয়ে অফ কমিউনিকেশানে কী হয় যে সেখানে প্রথমত সময়টা, এই যে সবাইকে বলতে দিতে হলো, হ্যাঁ এক একজন, সবাইকে আমরা বলছি 10 মিনিট, কিন্তু তারা যে স্রোতে বলে যাচ্ছেন, তারা যে স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলছেন, সেই সময় বলাটা আটকাতেও খারাপ লাগে। যেমন মানে সাংবাদিক হিসেবে বলতেই পারি, তার জন্য যদি তারা জেলে ঢোকায়, জেলে ঢোকাবে, যে ঢোকাতেই পারেন, কিন্তু এটা তো কোনো অন্যায়ের কথা না যে একজন সাংবাদিক হিসেবে মানে যুক্তিতর্কে চ্যালেঞ্জটা হতেই পারে। সেটা হচ্ছে অর্কপ্রভ বাবু, আমি এইখানেই চ্যালেঞ্জ করে বলছি যে ওই মানে সিনিয়র সাংবাদিক বলছেন গিরগিটি তত্ত্বের কথা, কিন্তু বিজেপি যা পারফরমেন্স দেখিয়েছে, যেভাবে দলগুলো ভেঙেছে, তাহলে গিরগিটির তো মানে কি বলবো, গিরগিটি তৈরি করার ট্রেন্ড স্কুল তো। প্রশ্নটা আবার আমাদের বুঝতে হবে, সেটাই ডিবেট, হ্যাঁ। আজকে রাম মন্দির নিয়ে ডিবেট হচ্ছে, আজকে যে কদিন বেঁচে ছিলেন, আমরা কিসের ডিবেট কথা বলছি? তুমি চিন্তা করো তো, সাভারকার আর গান্ধীর মধ্যে যে ডিবেট হয়েছে, তার কাছে এই ডিবেট কাছে লাগে না। আজকে আজকে নেতাজি কি 20 বছর ধরে রবীন্দ্রনাথ এবং গান্ধীর মধ্যে যে ডিবেট হয়েছে, একে অপরের সঙ্গে ডিপলি একে অপরকে শ্রদ্ধা করছেন, একে অপরের সঙ্গে তুমি যদি 1 থেকে 5 নম্বর নিজেদের ভিউগুলো নাও, 4টে বিষয়ে একে অপরের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু সো রেসপেক্টফুল অফ ওয়ান অ্যানাদার। রবীন্দ্রনাথ গান্ধীজি সম্পর্কে বলেছিলেন যে আপনারা জনগণকে শিক্ষিত করেন না কেন, তখন গান্ধীজি বলেছিলেন রিয়েল পলিটিক্স ওটা হয় না। সিডিসি ডিবেটের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য? ইংরাজিতে যখন আমরা ডিবেটগুলো দেখি, তার মানটা অনেক উন্নত জায়গায় যায়, বাংলায় কি এটা একটা অদ্ভুত জায়গায়? আমার মনে হয় না, আমি তোমার সঙ্গে একটু ডিফার করব। আমার মনে হয় দেখো, ইংরেজিতে আমরা অনেক স্ট্রাকচার্ড, হয়তো আমরা হিন্দুত্ব নিয়ে কথা বলছি, জাস্টিস নিয়ে কথা বলছি। কালকে এই গত সপ্তাহে যে বাংলা ডিবেটটা হলো, সেটা আরও তাৎক্ষণিক বিষয়ে কথা বলেছে, এই ঘটে যাওয়া বাংলা ইলেকশন নিয়ে বলেছে। আর আরেকটা, তুমি তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মিডিয়াতে দেখবে, ইয়োর পয়েন্ট ইজ ভেরি সলিড, যে বাংলাতে আমরা ইমিডিয়েট ইম্প্যাক্ট, আজকে কি হয়েছে, কাল কি হয়েছে, এখানে ডেড বডি, এখানে মারপিট, এখানে চুলোচুলি, এখানে দলত্যাগ, এখানে কে পকেট কেটে দিল, এর কাটমানি। বাংলাতে এখন পাবলিক কনভারসেশনগুলো সমস্ত ইনস্ট্যান্ট ইমিডিয়েট ইস্যুসগুলো নিয়ে হচ্ছে। স্ট্রাকচার্ড ইস্যু নিয়ে সত্যি তোমাকে বলছি, তোমার যদি শোনার খুব আগ্রহ থাকে, অন্তত আমি শুনি, একজন বাঙালি হিসেবে নিজের সমস্ত সেন্স অফ প্রাইডকে গিলে ফেলে বলছি, আজকে কোথাও যদি সিরিয়াস আলোচনা ভারতবর্ষে শুনতে হয়, হিন্দি মিডিয়া শুনবে। হিন্দি দুটো একটা ইউটিউব চ্যানেল দেখবে, যেখানে সিনিয়র সাংবাদিক, সোশিওলজিস্টরা কথাবার্তা বলেন, অ্যান্ড ইউ প্লিজ হিয়ার দেয়ার কন্টেন্ট, ফার সুপিরিয়র টু ইংলিশ মিডিয়া, এবং এই সময় বলতে কোনো বাধা নেই, ফার সুপিরিয়র টু দ্য কন্টেন্ট ইন বাংলা মিডিয়া। আমরা যেটা আবার বলবো চেষ্টা করছি, সেটা হচ্ছে নিজেরা শুনছি, সবাইয়ের বক্তব্য শুনছি, তোমার পজিটিভ, নেগেটিভ, ফার লেফট, ফার রাইট থেকে কথাবার্তা উঠুক, এবং প্রত্যেকটা, এই যে সেই দিনকার ডিবেটের যে একটা নির্যাস বেরোলো, যে ধরো আজকে জাদ মাহমুদের কথার মধ্যে, জাদ মাহমুদের কথার মধ্যে তো সে নির্ভীকভাবে বললো, তুমি এই কথা কোনো সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছ? জাজ যে কথা বলেছেন, ওনার বইটা নিয়েও আলোচনা করবো, লিমিটস অফ বার্গেনিং, ক্যাপিটাল, লেবার অ্যান্ড স্টেট ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। যাই হোক, আর দুটো প্রশ্ন করে ছেড়ে দেবো। জাজ ভয়ঙ্করভাবে আসল জায়গাটা ধরেছেন যে সুরবর্তী হলেই হলো, নামে কিছু আসে যায় না, শহীদ বা হাসান, সুরবর্তী হলেই তাকে বাতিল করে দাও, এটাই কি একটা মডার্ন ইন্ডিয়ার ফেনোমেনন? এখানে দেখো, আমি যাদের মতের সঙ্গে অমিল নেই, কিন্তু এটাও তো বুঝতে হবে যে আমাদের মধ্যে এখনও যে নিজেদের মধ্যে যে ইন্টার রিলিজিয়াস যে ফ্রিকশনটা আছে, এই ফ্রিকশনের জন্যে ঐতিহাসিকভাবে হিন্দু বাঙালির কিছু দায় আছে। কিন্তু তুমি যদি 35-40-এর পর থেকে ইতিহাস দেখো, সেখানে তো এটাও ঠিক যে কিছুটা ইম্যাচিওর এবং আগে পরে না ভেবে, এই যে হিন্দু মুসলিম আলাদা হবে, এই হিন্দু মুসলিম আলাদা হওয়ার যে একটা ট্রিমেন্ডাস পোলারাইজ ডায়ালগ, এটা তো শুরু হয়েছিল পূর্ববঙ্গের থেকে।
এই ভাইরাসটা ছড়িয়েছিল পূর্ববঙ্গের থেকে, সেটাকে জিন্না কবজা করে সেটাকে এক্সপোর্ট করে নিয়ে গেলেন আজকে তিনি পশ্চিম প্রান্তে, এবং সেইখান থেকে আমরা মুক্ত হব না, 47 অনেক বছর হয়ে গেল না, সেটা দেখো, আজকে আমেরিকার 250 বছর হলো। আমেরিকা এখনও তাদের ব্ল্যাক হোয়াইট পপুলেশনের যে ডায়ালেকটিক্স, তার থেকে আজও আমেরিকা মুক্ত হতে পারেনি। এবং আমার মনে হয় ভারতবর্ষের এই যে দ্য উন্ডস অফ রিলিজিয়াস পার্টিশন ইন ইন্ডিয়া, এই উন্ড হিল করতে করতে 100 বছরকে যদি হিল করে আদৌ, এবং যদি এই যে এখন একটা কথাবার্তা চলছে যে বাংলা বা পাকিস্তান এবং ভারতবর্ষের মধ্যে সিভিক সোসাইটির কথাবার্তা শুরু হোক, আমি সেটা সমর্থন করি। আমি চাই না যে আমাদের সমাজ জীবনে এই ক্ষতটা থাকে। কিন্তু কামিং ব্যাক টু দ্য সুরাবর্দি ইস্যু, আই থিঙ্ক এই সুরাবর্দির রাস্তার সঙ্গে অবভিয়াসলি আমাদের ওই হুসেন সুরাবর্দির খুব একটা লিঙ্ক নেই। এটা মানে সেই বাংলার যিনি দ্য বুচার অফ বেঙ্গলের খুব একটা লিঙ্ক নেই। আবার কার লিঙ্ক আছে সেটাও আনসার্টেন। সেই যে ভদ্রলোক ইউনিভার্সিটির ছিলেন, তার বাবার এটাও নিয়েও লিঙ্ক আছে। হ্যাঁ, করেছিলেন, সেরকম অনেকেই আছে। তো এই পয়েন্টগুলো কিন্তু এই যে ধরো গুন্ডা দমন আইন, তারপরে সেই সংগ্রামী ভাতা, তারপর সেই রেড রোড বন্ধ করা 7 দিনের জন্যে, তো এই ধরনের যে সোশ্যাল সমালোচনাগুলো, এগুলো বলার জায়গা আজকে কোথায়? এটা কি বিধানসভায় বলা হবে? আমার তো মনে হয় না বিধানসভায় বলা হবে। একদিকে যদি আমরা জাজ আহমেদকে দেখি, তিনি একভাবে, আমি যদি ভুল বলি আমায় সংশোধন করে দেবেন, তিনি একভাবে 18 ব্রুমিয়ারের কথা তুলে ধরছেন, গণতন্ত্রের ভেতর দিয়ে কীভাবে ফ্যাসিজম আসে সেই জায়গাটা তুলে ধরছেন। অন্যদিকে সম্মাননীয় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় একভাবে বলে দিয়েছেন যে আর্দালিরা সরকার চালালে এর থেকে ভালো হতো, হ্যান হতো, ত্যান হতো, সবটাই এর একটা মজা। এটা একটা ক্লাস বায়াস নয়? দেখো, ক্লাস বায়াস মানুষের মধ্যে কি নেই? ইভলিউশন হ্যাজ আ ক্লাস বায়াস। এবং আমার আগ্রহ দেখলাম, এটা একটা অন্য ডিবেট, সেটা হচ্ছে হিউম্যান ইভলিউশনের মধ্যে ক্লাস বায়াস আছে, হিউম্যান জেনেটিক্সের মধ্যে ক্লাস বায়াস আছে। আমি সুমনদার ওই কমেন্টটাকে অত সিরিয়াসলি দেখি না। আমার মনে হয় দিস ইজ মোর অফ অ্যালিটারেশন, যেখানে সে বলার চেষ্টা করেছে যে দ্য টোটাল ল্যাক অফ কম্পিটেন্স। আগের সরকারটা কমপ্লিটলি খালি, তুমি আমাকে এই যে খালি এর ও ডান হাত বাঁ হাতের মধ্যে হাপ্তা চলাচলির মধ্যে যে সরকারটা, যেটাকে একবার একজন ফ্র্যাঞ্চাইজি সিস্টেম বলেছিলেন, যে এর মধ্যে সেটা হারিয়ে গেছে। তো আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট হি মেন্ট, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসোলিউটলি কারেক্ট, যে টোটাল ল্যাক অফ কম্পিটেন্স, অ্যাবসোলিউট ল্যাক অফ কম্পিটেন্স। এবং আমরা এই যে মেন কথাটা, নির্যাসটা হলো কেবল কিছু বর্ণময় কথাবার্তা বলা নয়, কথাটা হলো বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত, বিভিন্ন পলিসি, বিভিন্ন পদক্ষেপ, এই ব্যাপারগুলোকে নিয়ে যদি একটা সদর্থক ইভ্যালুয়েশন হতে হয়, সেই সদর্থক ইভ্যালুয়েশনটা আজকে কমিউনিটিকে করতে হবে, সমাজকে করতে হবে। আজকে সিডিসি অমুক জায়গায় করেছে হতে পারে, কালকে অন্যরা আরেক জায়গায় করুক, কালকে অন্য একটা অর্গানাইজেশন নিজেদের মধ্যে করুক। কারণ সমাজ যতক্ষণ না নিজের মধ্যে কথা বলবে, সাধারণ মানুষ যখন বিভিন্ন মানুষকে নিয়ে যা বসবে, এটা তো মানে দিস ইজ ডেমোক্রেসি। এটা তো আজকের কথা না, দিস ইজ ডেমোক্রেসি ফ্রম দ্য টাইম অফ সক্রেটিস। একটা কথা বলছি, আমি সিডিসির কিছু বক্তা দেখি চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে তারাই থাকেন, মেবি আই এম রং, সেটা হচ্ছে দীপশিতা শতরূপ। একদিকে যদি জাজ আমরা শুনি, জাজ আহমেদ আমরা শুনি, তারপর দীপশিতা শতরূপ, এদের বক্তব্যগুলো খুব দুর্বল বামপন্থা মনে হয় না? আপনার কি মনে হয়? না, আমি তাদের দুর্বল বামপন্থা মনে করব না, আমি তাদের জনপ্রিয় বামপন্থা বলবো। তারা হয়তো, দেখো, আমরা তো এখানে একদম ডায়ালেকটিক্যাল ট্রিটিজ অন লেফট ফ্রন্ট করতে আসিনি। তো জাতকে আমি খুব কনসিয়াসলি এনেছিলাম। আমার আরেকজন, আমি চেয়েছিলাম যে মুসলিম সম্প্রদায় থেকে একজন থাকুক আজকে পোস্ট ইলেকশন কথাবার্তার মধ্যে। আরও 2-1জনের কথা আমার মাথায়। কবি বা সাহিত্যিককে নিয়ে কখনো ভাবেননি আপনারা? মানে কবিরা ভালো বলে না, সুতরাং কবিরা মোরাললেস দে স্পিক বেটার ইন সাইলেন্স। তো তাদের ব্রেনে যদি একটা সেন্সার বসানো যায়, কবিরা সবসময় আমি মনে করি দে আর স্পিকিং ইন দেয়ার সাইলেন্স, কিন্তু সেটা ঠিক পাবলিক ফোরামে জমে না আর কি।
আমি একমাত্র একজন কবিকেই শুনেছিলাম তা, এবং তিনি খুব ছোট ছোট সেন্টেন্সে অল্প অল্প কথা বলতেন, কিন্তু একবারে 3-4টে সেন্টেন্সের প্রতি বলতেন না, যেটা বলে যেতেন তোমাকে 3 দিন ধরে ভাবাবে। এবং তিনি গেস্ট স্পিকার হয়ে সিডিসি ডিবেটে একবার বলেছিলেন, তার নাম হলো শঙ্খ ঘোষ। অসাধারণ। বাঙালির বোধহয় সাহিত্য কেন্দ্রিক একটা ডিবেট হয়েছিল এপার বাংলা ওপার বাংলা নিয়ে, তো সেখানে শঙ্খ ঘোষ বলেছিলেন। শেষ প্রশ্ন, আজকে যেহেতু আপনার তারার মানে একটু অশেষ বলো। তুমি 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 কি এলইডিটা খুলতে চাইছো, কি বলছো? ঠিক আছে, তুমি তুমি তাহলে হাইপোটেনশন আছে না তো, মানে তুমি চাইছো তো, মানে তোমার এটা কি ঠিক আছে, তুমি কথা বলে তুমি নিয়ে চলো, দেখছি। শেষ প্রশ্ন আজকের মতো করে, এই ডিবেটগুলোর সঙ্গে আপনি গভীরভাবে জড়িয়ে আছেন এবং আপনি নিজেকে সবসময় ইভ্যালুয়েট করেন বলে আমার নিজেরও বিশ্বাস। এবারের সিডিসি বাংলা ডিবেট আর গতবারের সিডিসি বাংলা ডিবেটের মধ্যে কোন ডিবেটটাকে আপনি এগিয়ে রাখবেন? দেখো, এক একটা ডিবেট এক একটা বিষয় নিয়ে হয়। যখন আমরা কিছু জেনেরিক বিষয় নিয়ে কথা বলছি, বাঙালি, তার সাহিত্য, তার এপার বাংলা ওপার বাংলা, বাঙালির অবক্ষয়, এটা এক ধরনের ডিবেট। আর এবারের ডিবেটটা যেটা একটা ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদল নিয়ে ডিবেট হলো, এই ডিবেটটা আমার মনে হয় যে পালাবদলের পরবর্তীকালে আমরা সাধারণ গণমাধ্যমের মধ্যে, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে, ডিজিটাল মিডিয়ার মধ্যে যে কথাবার্তা শুনেছি, তার মধ্যে আমি বলবো না এটা সর্বশ্রেষ্ঠ, বা সর্বশ্রেষ্ঠ বলে কিছু হয় না, কিন্তু আমার মনে হয় দিস ইজ আ ভেরি ভ্যালুয়েবল ফোরাম, কারণ এটা আমাদের সামনে দুই মেরুর মতবাদটা সামনে এনেছে। এবং এটা অনস্বীকার্য যে বর্তমান পশ্চিমবঙ্গে যারা আমাদের বিরোধী পক্ষ হিসেবে থাকবেন, তারা মেনলি বামপন্থার লোকেরাই থাকবেন, তাদের মতামতটা আমরা শুনলাম। সরকার পক্ষে বা ডমিনেন্ট পার্টি যারা আছেন তাদের মতামতটাও শোনা গেল, এবং আমাদের মধ্যে কিছু কিছু লোক যারা তাদের সমালোচনার ছোট ছোট তীরগুলো, ছোট ছোট ক্রিটিসিজমগুলো দিয়ে মানুষকে ব্যাক টু রিয়ালিটি করছেন, সুমন চট্টোপাধ্যায়ের মতো, সেটাও আমার মনে হয় প্রয়োজন ছিল। সো ইন দ্য ভিউ অফ দ্য প্রেজেন্ট কনটেক্সট আমি কখনোই বলতে পারি না যে দিস ইজ এর ওপরে হায়ার কোয়ালিটি কথাবার্তা হয় না, কিন্তু আমার মনে হয় যে দিস ইজ অ্যান অনেস্ট এফার্ট, যেখানে আমরা দুই ধরনের মতামত এবং মধ্যপন্থায় যারা আছেন, যারা উভয় পক্ষকেই একটু সচেতন করে দিচ্ছেন, বাবা একটু ধীরে, এত তাড়াতাড়ি না, এগুলো দেখো, এগুলো সামলে চলো। তো এই সময় ফ্রম আ কমিউনিটি, ফ্রম আ সোশ্যাল পয়েন্ট অফ ভিউ, এই কথাবার্তাগুলোর একটা সমূহ প্রয়োজন রয়েছে। সুতরাং শঙ্খ ঘোষের সেই লাইনটা দিয়ে শেষ করি, শূন্যতাই জানো, শুধু শূন্যতা নিয়ে এত ঢেউ আছে সে কথা জানো না। ফলে ডিবেটের মধ্যে নানা ঢেউ এলো এবং সেই ঢেউগুলোকে নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করলাম। হয়তো অনেক জায়গায় মিলল, অনেক জায়গা নিয়ে আরও কথা বলতে হবে, কিন্তু এ কথাকে অস্বীকার করা যায় না যে শূন্যতার ভেতরে একটা ঢেউয়ের গল্প প্রবলভাবেই এগিয়ে এলো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।